শাহ আহমেদ আভিয়ান রানিয়ার কাছে এক অপার রহস্যের নাম। আভিয়ানকে এতগুলো দিনেও ঠিকমতো বুঝে উঠতে পারেনি রানিয়া। অবশ্য বুঝবেই বা কিভাবে? কিছু মানুষ খোলসে আবৃত থাকে স্বেচ্ছায়, তাদেরকে বোঝার চেষ্টা করেও বোঝা যায় না। আভিয়ানও ঠিক তেমনই। আর রানিয়ার সাইকোলজি বোঝার ক্ষমতা এমনিতেও খুবই কম। এজন্যই বোধ হয় আভিয়ানের বিষয়ে আরো বেশি অজ্ঞ ও। রানিয়া আভিয়ানের চোখে চোখ রেখে তাকিয়ে আছে একদম দৃঢ় ভঙ্গিতে। আভিয়ান ঠোঁট কামড়ে ওকে পর্যবেক্ষণ করছে। মেয়েটার চোখে মুখে এক রাশ কৌতূহল। আভিয়ানের চোখ ওর ওপর থেকে সরছেই না, তবে কোমরে বিচরণ করতে থাকা হাতের বাঁধন বেশ কিছুটা আলগা হয়েছে। রানিয়ার অস্বস্তিও কমে এসেছে। জোর ফিরে পেয়ে ও ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে আভিয়ানকে প্রশ্ন করলো, আপনার তো কোনো কিছু যায় আসার কথা নয় আভিয়ান। আপনি আমাকে নিয়ে ভাবেন না। আপনার কাছে আমার কোনো গুরুত্ব নেই। তাহলে কেন আপনি জাহিনের সাথে কথা বলা নিয়ে এতটা ওভার পসেসিভ হচ্ছেন বলুন তো? ঘটনা কি? তাহলে কি আমি ধরে নেব আপনি জেলাস? নো, আমি জেলাস নই। তবে এখনো পর্যন্ত কাগজে কলমে তুমি আমার স্ত্রী, তাই আহমেদ আভিয়ানের স্ত্রী হওয়ার দরুন তোমাকে এসব কার্যকলাপের শোভা পায় না। গট ইট? না, বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আমাকে ডিভোর্স দিবেন ভালো কথা, তাহলে দিচ্ছেন না কেন? দিয়ে দিতে পারেন তো, তবে আমারই সুবিধা হয়। ডিভোর্সের কথাটা শুনে আভিয়ান কিছুটা গম্ভীর অন্যমনস্ক হলো। হঠাৎ কি হলো কে জানে, ও রানিয়ার মুখ চেপে ধরে ঠোঁটে একটা গাঢ় চুমু খেলো পরম আদরে। তারপর আলতোভাবে রানিয়ার গালে হাত রেখে ফিসফিসিয়ে বলল, তুমি সত্যি ডিভোর্স চাও? আপনি তো বলেছিলেন ডিভোর্সের কথা। রানিয়া অবাক হলো। এই লোকের এক এক সময় হয় কি? কিছুদিন আগেও ডিভোর্সের কথা বলল, এখন আবার এই কথা বলছে। রানিয়ার ঠোঁট চেপে বলল, আপনি কি কনফিউজড আভিয়ান? কোন বিষয়ে? এই যে আমাকে ডিভোর্স দিবেন কি দিবেন না, এটা নিয়ে কনফিউশনে আছেন বোধ হয়। আপনার জেদই সবকিছু শেষ করে দেবে আভিয়ান। আর তোমার জেদ? তোমার জেদ নেই? আভিয়ানের গলার স্বর একটু অন্যরকম শোনালো। আবছা আধারেও অনুভব করতে পারল রানিয়া। ও কম্বলের ভেতর থেকে এক হাত বের করে আভিয়ানের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে হাত রাখলো। আভিয়ানের মুখ ঠান্ডা অনেক। রানিয়ার উষ্ণ হাত তবু সেই ঠান্ডা অনুভব করতে পারল না। ও আকুতি স্বরে বলল, আমি জেদ ধরে ভুল করেছিলাম। আমার বোঝা উচিত ছিল। সবার সাথে আসলে জেদ ধরা যায় না, মানায়ও না। এর পরিণতি যে খুব খারাপ হবে আমার জন্য, সেটাও বুঝে উঠতে পারিনি। আগে বুঝলে কখনোই জেদ ধরতাম না। আভিয়ান রানিয়ার হাতটা সরল না গাল থেকে, বরং আরো এগিয়ে গেল। ওর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি পরিণতি খারাপ হয়েছে? রানিয়া এহেন প্রশ্নে থতমত খেলো। কি পরিণতি খারাপ হয়েছে? এই প্রশ্নের বিপরীতে কি জবাব দেবে তা খুঁজে পেল না, আর জবাবটাও দিতেও পারবে না। আভিয়ানকে জানানো সমীচীন হবে না। শত হোক, লোকটার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। কি করতে চাইছে, করবে বা করে চলেছে, কিছুই মাথায় ঢুকছে না রানিয়ার। হঠাৎ ওর কি হলো কে জানে, আভিয়ানের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, কি পেয়েছেন কি আমাকে? কি পাবো? খেলনা পুতুল মনে করেন যে যখন খুশি যেভাবে খুশি নাচাবেন আপনার ইশারায়? এমন ভেবে থাকলে ভুল করবেন আভিয়ান। আপনি আসলে আমার সাথে সম্পর্কটা কোনোদিনই রাখতে চাননি, সেটা আমাকে শুরুতে বলে দিলেই হতো। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিতে বিবেকে বাঁধলো না আপনার? নাকি আপনার অন্য কোথাও সম্পর্ক আছে যার জন্য আপনি আমাকে এভাবে শুরু থেকে দূরে সরিয়ে রেখেছেন? ওই যে হিয়ার সাথে কি? রানিয়া আর কিছু বলতে পারলো না। তার আগেই আভিয়ান ওর মুখ শক্ত করে চেপে ধরলো। এতক্ষণ যথেষ্ট শান্ত থাকলেও এবার ও কিছুটা চড়াও হলো। মেজাজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। একটু জোর গলায় বলল, জাস্ট স্টপ রানিয়া। হি আমার বোনের মতো, কলিগো আমার। ও সম্পর্কে আমাকে জড়িয়ে কি সব বাজে কথা বলছো তুমি? পাগল হলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনি আমাকে পাগল করেছেন। আপনার জেদের জন্য আজ আমার এই দশা। নিজেকে পাগল পাগল লাগে। মনে হয় আপনি আমাকে এভাবেই মেরে ফেলতে চান। হিয়া তো আপনার কলিগ, তাই না? তাহলে ওরা কেন আপনার ফ্যামিলি ট্যুরের সাথে আসবে? ওদের কি কাজ এখানে? এত কৈফত আমি তোমাকে কেন দেব? এত বেশি জানার আগ্রহ কেন তোমার? আভিয়ান এবার একটু কঠোরভাবেই চেপে ধরলো রানিয়াকে। পেটে সামান্য চাপ পড়তেই ব্যথায় কুকড়ে উঠল রানিয়া। সঙ্গে সঙ্গে আভিয়ান ওকে ছেড়ে দিল। রানিয়া তবু ওর কলার থেকে হাত সরালো না। মাথা চক্কর কাটছে ওর। উঠে বসার চেষ্টা করলো। টাল সামলাতে না পেরে আভিয়ানের হাতের বাহু খামচে ধরে রাখলো। নিচের দিকে ঝুঁকে রইল। আভিয়ান রানিয়ার এমন অবস্থা দেখে ওকে শক্ত করে ধরে রাখলো। ওর গালে হাত রেখে মুখ তুলে বলল, কি হয়েছে রানিয়া? শরীর খারাপ লাগছে তোমার? রানিয়া না বললেও আভিয়ান মানল না। ওকে জড়িয়ে ধরে রাখলো। রানিয়া কম্বলের নিচে আভিয়ানের শরীরের উষ্ণ ছোঁয়া পেয়ে মিয়ে গেল। জাদুর মতো যেন ধীরে ধীরে ওর শারীরিক জটিলতা কেটে যেতে লাগলো। ও স্বাভাবিক হতে শুরু করলো। রানিয়ার পিঠে নরমভাবে হাত বুলিয়ে দিচ্ছে আভিয়ান। ওর ঠোঁট রানিয়ার মাথায় চেপে ধরা। আভিয়ান ওর চুলের ঘ্রাণ নিচ্ছে চোখ বুজে। রানিয়ার চোখে ঘুম নেমে আসতে লাগলো। ও আভিয়ানের বুকে নিজের মাথা ঘেঁষে ওর আরো কাছে ঘেঁষে বসলো। আভিয়ান হঠাৎ রানিয়াকে বলে বসলো, একটা কথা বলবো রানিয়া? রানিয়া মুখ তুলে আভিয়ানের মুখের দিকে তাকিয়ে জবাব দিল, জি বলুন। আমি তোমাকে ছাড়তে চাই না। মানে? তোমাকে আমি ছাড়ছি না।
রানিয়া ভীষণ অবাক হলো আচানক এমন অপ্রত্যাশিত কথা শুনে। আভিয়ানের দিকে অবাক চাহনিতে চেয়ে রইল। আভিয়ান সেই চাহনি পাত্তা না দিয়ে পুনরায় বেশ গম্ভীর স্বরে বলল, ভেবে দেখলাম। বুঝলে কি ভাবলেন? ভেবে দেখলাম যে যেহেতু আমারও জেদ বেশি আর তোমারও অনেক জেদ, তাই আমাদের বেবি হলে সে হবে জেদি আলট্রা প্রো ম্যাক্স। আর আমার জেদি ছেলে মেয়েদের খুব ভালো লাগে। এরা চাইলে লাইফে অনেক কিছু করে ফেলতে পারে। অন্তত নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে তো আমি তেমনই চাইবো। এজন্য হলেও তোমাকে ছাড়া যাবে না। ডিভোর্স ওয়ার্ডটা মুখেও এনো না, আর যেন দ্বিতীয়বার তোমার মুখে এই ওয়ার্ডটা আমি না শুনি। তাহলে আপনি আমার সাথে এমন আচরণ কেন করলেন আভিয়ান? কেন সেদিন সবকিছুর পরেও ডিভোর্সের কথা বললেন? সে কথা আরেকদিন বলবো, এখন চুপচাপ ঘুমাও তো। দেখি এদিকে আসো। আভিয়ান রানিয়াকে কাছে টেনে নিল। রানিয়া অনিচ্ছা থাকা সত্ত্বেও সরতে পারল না। বিস্ময়ের পর বিস্ময় পাচ্ছেও। আভিয়ানের কার্যাদি ধরে উঠতে পারছে না। আভিয়ান আসলে চায়টা কি বোঝা মুশকিল। রানিয়ার ভাবনাকে আরো প্রশ্নবিদ্ধ হতে দিল না আভিয়ানের একটি কথা। আভিয়ান হঠাৎ বলে উঠল, সরি রানিয়া, আমি জানি আমার জেদ বেশি, আমি সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি বা করছি, কিন্তু তোমাকেও কম্প্রোমাইজ করতে হবে। একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এফোর্ট দেওয়া সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, আমারও ভুল ছিল, আমি এফোর্ট দিতে পারিনি। তবে কেন পারিনি সেই জবাব আরেকদিন দেব। কিন্তু তোমাকেও সংযত হতে হবে। আমাদের সম্পর্কটাকে আমি আরেকবার সুযোগ দিতে চাই। তুমি কি রাজি? রানিয়া কোনো জবাব দিল না, শুধু ড্যাব ড্যাব করে আভিয়ানের দিকে তাকিয়ে রইল। আভিয়ান তোয়াক্কা না করেই এবার চোয়াল শক্ত করে বলল, তুমি রাজি না হলেও আমার কিচ্ছু যায় আসে না। সিলেট থেকে ফিরে এবার তোমাকে আমার সাথে চট্টগ্রাম নিয়ে যাব। আমার সাথে সেখানেই থাকবে। তারপর দেখব কিভাবে পালাও। রানিয়াকে বিছানায় শুয়ে দিল আভিয়ান, নিজেও ওর ওপরে শুয়ে পড়ল। দুজনার শরীরের ওপর কাঁথাটা টেনে নিয়ে সম্পূর্ণ ঢেকে দিল আভিয়ান। এরপর একটানা দীর্ঘক্ষণ রানিয়ার চোখ, মুখ, নাক, কান, গাল, কপাল আর গলায় চুমু খেয়ে শেষমেশ ঠোঁটে গিয়ে থামল। ওষ্ঠদয়ে দীর্ঘক্ষণ পরম আশ্লেষে চুমু খেয়ে তারপর ছেড়ে দিল। এরপর চুমুর ঝড়ে লাল হয়ে থাকা ওই ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে থেকে আভিয়ান ফিসফিস করে বলে উঠল, এই ঠোঁটের প্রতি মারাত্মক লোভ আমার রানিয়া। এই ঠোঁটের অধিকার আমি এত সহজে ছাড়বো ভেবেছ? আভিয়ান। রানিয়া কিছু একটা বলার চেষ্টা করলো। আভিয়ান ওকে কিছু বলতে দিল না। পুনরায় ওর ঠোঁট আঁকড়ে ধরে বলল, বোকাফুল, এমন বোকাই থেকো প্লিজ। তোমার এই বোকা বোকা রূপটা বড্ড আবেদনময়ী। যদিও আমি তোমাকে খুব কাছ থেকে শাড়ি পরিহিত দেখিনি, তাহলে বোধহয় এই ধারণা ভুল প্রমাণিত হতো। রানিয়া নাক মুখ কুঁচকে ফেলল লজ্জায়। বলে কি এই বেটা? রানিয়ার মাথা ঘোরা বন্ধ হয়েছিল। আভিয়ানের এসব নির্লজ্জ কথাবার্তা শুনে আবারও মাথা ঘুরতে শুরু করলো ওর। রানী এবার মুখ ফসকে বলে ফেলল, আপনি কি নেশা করেছেন আভিয়ান? যতদূর জানি ডিফেন্স স্পেশাল লোকেরা তো নেশা করে না। হোয়াট? নেশা কেন করব? না মানে আপনি তো এসব কথা বলেন না কখনো, তাই একটু কনফিউজড হয়ে গিয়েছি আর কি। আভিয়ান ওর কোমরে আলতো চাপ প্রয়োগ করে বলল, চুপ ইডিয়েট, চুপচাপ শুয়ে থাকো। রানিয়া চুপ করে শুয়ে রইল। খুশি হবে নাকি দুঃখ পাবে তা ঠিক বুঝে উঠতে পারছে না ও। রানিয়ার ঘাড়ের ওপরে আভিয়ানের মুখটা। রানিয়া হঠাৎ বলে উঠল, ধরুন আভিয়ান, এমন কোনো কথা আপনি জানতে পারবেন আমার সম্পর্কে যেটা খুব সেন্সিটিভ, কিন্তু আমি আপনার কাছ থেকে লুকিয়ে গিয়েছি, অন্যায় করেছি, তখন আপনি কি করবেন? জানে মেরে ফেলবো তোমাকে। ভোর 5টার সময় চোখে একরাশ ঘুম নিয়ে সবাইকে উঠে বাড়ির পেছনের বাগানে আসতে হয়েছে। রসুই ঘর এখানেই অবস্থিত। বাড়ির পেছনে প্রথমে মাঝারি আকৃতির একটি উঠান, সেখানে রান্নাঘর, তারপর বিশাল বাগানের শুরু। এই বাগানটা গিয়ে শেষ হয়েছে ওপারের বড় ক্ষেতগুলোর প্রান্তরে। সেই সুবিশাল মাসকলাই, শিম, বরবটি সহ বিভিন্ন ফসলাদের ক্ষেতগুলো বড় মামারই। এককালে বড় মামা চাকরির পোস্টিংয়ের জন্য সিলেটে এসেছিলেন বউ বাচ্চা সহ। এরপর বেতনে জমানো টাকা এবং পেনশনের টাকা মিলিয়ে 20 শতকের দিকে খুব অল্প দামে এখানে কয়েক শতকের ওপরে জমি কিনে রেখেছিলেন খুব সস্তায়। বর্তমান সময়ে এসে এই জমির দাম কাঠা প্রতি লাখ টাকা ছাড়িয়েছে। বড় মামা সেই সময়ে বাড়ি করে এখানে বসবাস করা শুরু করেছেন। তিনি আর তার পৈতৃক ঠিকানা কেরানীগঞ্জে ফেরত যাননি। রানী একটা পিঁড়িতে বসে আছে উঠোনের এক কোণে। ওর পাশেই কতগুলো পিঁড়ি পেতে বসে আছে আলিশা, মাইশা, হিয়া আর কাকন। আভিয়ান আর তাপসির ভাই পুকুর পাড়ে দাঁড়িয়ে বড় মামা ও রানিয়ার মামাতো দেবরদের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। সম্ভবত আজকে মাছ মারতে বড় মামার ছেলেদের সাথে পুকুরে নামবে তারা। রানিয়া গাছ থেকে পেরে আনা চালতা খেতে খেতে ঘাড় ঘুরিয়ে দেখছিল ওদের। রানিয়া আলিশাকে কনুই দিয়ে খোঁচা মেরে ওর মনোযোগ আকর্ষণ করে বলল, চালতা গাছটা কোথায় রে আলিশা? আলিশা জবাব দিল, চালতা তো ছোট মামি দিল। ওপাশে নদীর ওপারে নাকি ইকরাম মামার বাড়ির গাছে ধরেছে। ইয়া বড় গাছ, এত বেশি চালতা যে কেউ খেয়ে কুল পায় না। কত শত তো মাটির নিচে পড়েই নষ্ট হয়। আমরা এসেছি শুনে ইকরাম মামা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে মামির কাছে। ইকরাম মামাকে চিনেছো? তোমার নানা শ্বশুরের বন্ধুর ছেলে। রানিয়া ঘন ঘন মাথা নাড়ল। সে কিভাবে চিনবে? তার তো চেনার কথা নয়। তবে ইকরাম মামা নাকি শুনেছিলেন তার আব্বার বন্ধুর বড় মেয়ের একমাত্র ছেলে বিয়ে করেছে।
আভিয়ানকে খুব ভালোভাবে চেনেন, পরিচয় আছে বেশ ভালোই। এজন্য তার বউ দেখার বড্ড স্বাদ ইকরাম মামার পরিবারের। এখানে এসেছে শুনে একবার যেতে বলেছেন ওদের। আলিশার মুখে থেকে এসব কথা শোনার পর উচ্ছ্বাসে লাফিয়ে উঠল রানিয়া। আলিশার মাইশাদের ফিসফিস করে বলল, চলো তাহলে আমরা ইকরাম মামার বাসায় যাই, ওনাদের সাথে দেখা হবে আর চালতাও নিয়ে আসবো ওখান থেকে। আলিশা রানিয়ার হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, কি বলছো ভাবি? ইকরাম মামাদের বাড়ি কত দূর জানো তুমি? কত দূরে? প্রায় কয়েক কিলোমিটার, তাও এমন রাস্তা যেখানে গাড়ি চলাচল করে না, হেঁটে যেতে হবে। সর্বনিম্ন আধা ঘন্টা তো হাঁটতেই হবে। এখান থেকে প্রথমে 10 মিনিটের সরু রাস্তা পেরিয়ে মূল সড়কে উঠতে হবে, যেখানে বাজারের শুরু। তারপর এই রাস্তাটুকু পেরোলে ব্রিজের পরে একটা ছোটখাটো মাটির রাস্তা। সেই রাস্তায় হেঁটে ধুলোবালি খেয়ে নদীর ঘাট। এরপর ডিঙি নৌকায় উঠে নদী পাড়ি দিয়ে আরেকটা ছোট রাস্তা। সেই রাস্তার শেষ মাথায় ইকরাম মামার বাড়ি। রানিয়া একথা শুনে আরো খুশি হয়ে বলল, তাহলে তো আরো ভালোই হয়, একটা ছোটখাটো অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। ওপাশ থেকে হিয়া বলল, হ্যাঁ এমন অ্যাডভেঞ্চার দারুণ লাগে, চলো যাই। আলিশা ভাবির মুখের উপরে এবার আর কোনো কথা বলতে পারল না। তবে ওরা যে সেখানে যাবে এই কথা কাউকে বলা যাবে না। রানিয়াই এ কথা বলল যে কাউকে বলবো না, আমরা বললে তারাও সাথে যাবে, আমাদেরকে একা ছাড়বে বলে মনে হয় না, আর একা ঘোরার মজাই আলাদা। মাইশা একটু দ্বিধান্বিত হয়ে বলল, আমাদের ভাইয়াকে অন্তত বলে যাওয়া উচিত ভাবি, না হলে আভিয়ান ভাইয়ার যে রাগ একবার যদি জানতে পারে তাহলে আমাদের আস্ত রাখবে না। রানিয়া তখন তড়িঘড়ি করে বলল, না না, তোমাদের ভাইয়াকে তো বলাই যাবে না, উনি জানতে পারলে যাওয়াটাই ক্যান্সেল করে দেবেন। শেষমেশ সিদ্ধান্ত হলো আভিয়ানকেও জানানো হবে না। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন।